ওকে, আমাদের হচ্ছে প্রাইম স্টাফস, তারপর আচ্ছা, আর তোমার মাইকটা মিউট স্যার থাকবে। অ্যাসাইনমেন্টটা কি কালকেই দিতে হবে? ইয়েস, অফ কোর্স। অ্যাসাইনমেন্ট কালকে না দিয়ে কোনো অপশন নেই, আনফরচুনেটলি। স্যার আমার হাত প্রচন্ড পরিমাণ ব্যথা, আমি একটু লিখছি, আমার লেখা কমপ্লিট কিচ্ছু হয়নি। করার নাই, অ্যাসাইনমেন্ট ডিউ ডেটে সাবমিট করা লাগবেই, এটার কোনো অল্টারনেটিভ নাই। বোঝা গেছে? জি স্যার। ভেরি গুড। স্ক্রিন ফুল দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, একটু আগে দেখাচ্ছিল, এখন আবার হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, এখন? জি স্যার ঠিক আছে। ওকে, তো আমাদের যে টপিকগুলো থাকবে সেগুলো হচ্ছে ইরোশনাল প্রসেস, তারপর আমরা চ্যানেল ডেভেলপমেন্ট দেখব, তারপর অ্যালুভিয়াল ফ্লাড প্লেন দেখব, এরপর চ্যানেল মরফোলজি দেখব, আর লাস্টে জিওলজি অ্যান্ড জিওমরফোলজি অফ বাংলাদেশ দেখব। সো তার কথা বেঁধে বেঁধে আসতেছে। এখন ক্লিয়ার? আচ্ছা, যতটুকু শোনা যায় ততটুকু, যেহেতু আমি রেকর্ডিং দিব সো হোপফুলি ক্লিয়ার থাকবে রেকর্ডিংয়ের সময়। আমি আপাতত হচ্ছে লাইক ফার্স্ট টপিকটা শেষ করি, দেন আমি দেখি সাউন্ড কীরকম হচ্ছে। ওকে, তো আমি আগে যে ক্লাসে জি ডিসকাস স্যার এখন ঠিক করলাম আছে। সেটা হচ্ছে যে সয়েল ক্লাসিফিকেশন। সয়েল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা স্টাডি করলাম সয়েলের ডেফিনেশনটা কি। এখানে আমরা একটা ডিসিশন নিলাম যে মিনারেল গ্রেইনস হুইচ আর সেপারেবল বাই জেন্টাল মেকানিক্যাল মিনস। তো জেন্টাল মেকানিক্যাল মিনস জিনিসটা কি, এই যে এখানে জেন্টাল মেকানিক্যাল মিনস লাস্ট ক্লাসে বলেছিলাম যে জাস্ট কোনো ফোর্স ছাড়াই আমরা হচ্ছে পার্টিকেলগুলোকে সেপারেট করতে পারি। সো পাথর কি সয়েল হবে না, কারণ পাথরের পার্টিকেলগুলো আমরা জেন্টলি সেপারেট করতে পারি না। তারপর আরেকটা জিনিস শিখেছিলাম যে সয়েলস আর ফর্মড বাই ডিসইন্টিগ্রেশন অফ রক, তার মানে পাথর ভেঙে ভেঙে সয়েল ফর্মড হয়। তো সয়েল অনেকভাবে ক্লাসিফাই করা যায়, এর মধ্যে একটা হচ্ছে যে বেসড অন পার্টিকেল সাইজ, সবচেয়ে ছোটোগুলোকে ক্লে, মাঝারিগুলোকে স্যান্ড, উপরেরগুলো আমরা পেবেল, কোবল বা গ্রেভেল বলি। তো ক্লের ব্যাপারে আমি একটা জিনিস বলেছিলাম যে ক্লের পার্টিকেলগুলো ছোট, স্যান্ডের পার্টিকেলগুলো একটু বড়। সো ক্লের পার্টিকেল যেহেতু ছোট, তাদের ওয়াটারের সাথে বন্ডিংটা ভালো হয়, অ্যাডহেশন বন্ডিংটা বেশি। এই কারণে ক্লের ছোট ছোট পার্টিকেল একসাথে থেকে যায় অ্যান্ড তারা কাদা ফর্ম করে। বাট স্যান্ড পার্টিকেল একটু বড় দেখে তাদের ওয়াটারের সাথে কন্ট্যাক্ট এরিয়া কম, অ্যান্ড ওয়াটারের সাথে কন্ট্যাক্ট এরিয়া কম দেখে তারা একসাথে স্যান্ড অ্যান্ড ওয়াটার অ্যান্ড স্যান্ড অ্যান্ড ওয়াটার অ্যান্ড স্যান্ড অ্যান্ড ওয়াটার এরকম মিক্সচারটা তারা খুব স্ট্রংলি ফর্ম করতে পারে না। তো এই কারণে স্যান্ডগুলো হচ্ছে কখন আমরা স্যান্ড দিয়ে কাদা বানাতে পারি না। তারপর আমরা দুই ধরনের সয়েল দেখেছিলাম ক্লাসিফাইড বেসড অন ট্রান্সপোর্ট, একটা রেসিডুয়াল একটা ট্রান্সপোর্টেড। রেসিডুয়ালটা হচ্ছে যখন soil which have been formed by disintegration of parent rock and occupies the same position, আগে যেখানে ছিল সেখানে আছে। বেসিক্যালি আমার একটা বড় পাথর ছিল, ভেঙে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে একই জায়গায় আছে, দ্যাট উইল বি রেসিডুয়াল সয়েল। আর ট্রান্সপোর্টেড সয়েল হচ্ছে যেটা হচ্ছে এক জায়গা থেকে উড়ে গিয়ে অথবা পানির কারণে গিয়ে অথবা বরফের কারণে বা ন্যাচারাল মিনসে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সেটেল হয়েছে, সেটাকে আমরা ট্রান্সপোর্টেড সয়েল বলি। তারপর আমরা যেটা শুনেছিলাম যে ট্রান্সপোর্টেড সয়েল পাঁচভাবে ট্রান্সপোর্টেড হতে পারে, অনেকভাবে আছে বাট আমাদের সিলেবাসে আমরা পাঁচভাবে দেখি। একটা এওলিয়ান বা অয়েলিয়ান যেটাকে আমরা বলি বাই উইন্ড, অ্যালাভিয়ালটাকে আমরা বলি বাই রানিং ওয়াটার, ল্যাকাস্ট্রিন মানে লেক, গ্লেশিয়াল মানে আইস, আর মেরিন মানে সি ওয়াটার। ল্যাকাস্ট্রিন মানে লেক, লেকের কথা আমরা একটা বললাম যে আমাদের জিওলজি, আমাদের জিওমরফোলজিক্যাল রিজন বা আমাদের ক্লাইমেটিক রিজনের কারণে আমরা লেক পাই না, কারণ লেকের জন্য লাগে ফ্রেশ ওয়াটার, আর ফ্রেশ ওয়াটারগুলো ইউজুয়ালি থাকে তোমার মাউন্টেনের গোড়ায় বা হিল, তোমার মনে করো পাহাড় থেকে বেয়ে বেয়ে একটা জায়গায় জমে যায়। সো পাহাড়ের গোড়ায় তোমার হচ্ছে লেক ফর্ম হয়, বাট আমাদের এরকম পাহাড় নেই না, আমাদের টেম্পারেচার ডিফারেন্স এরকম হয় না যে বরফ গলে গলে এক জায়গায় জমবে, এই কারণে আমরা আমাদের দেশে লেক পাই না। তারপর উইন্ড ইরোশন আমরা দেখলাম কয়েকটা ডায়াগ্রাম, যে উইন্ডের কারণে পাথর আস্তে আস্তে ইরোশন হয়ে গেছে। সো এটা হচ্ছে তিন ধরনের ইরোশন, মানে তিনটা এক্সাম্পল আর কি। তারপর যেটা আমরা জানলাম যে কি হয় উইন্ড ইরোশনে, wind picks up soil particles, আর these windborne particles may hit landforms and break those landforms। বাতাস থেকে হচ্ছে সয়েল পার্টিকেলগুলোকে ক্যারি করে, and এই সয়েল পার্টিকেলগুলো গিয়ে গিয়ে বিভিন্ন রকম ল্যান্ডফর্মকে হিট করে, হিট করলে ল্যান্ডফর্মগুলো ভেঙে যায়,
ভেঙে যাওয়ার পরে এই ইরোশনটা হয়। তারপর আমরা জানি যে উইন্ড ইরোশনের হচ্ছে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ডিফ্লেশন। ডিফ্লেশন মানে হচ্ছে যে স্যান্ডটা আস্তে আস্তে সরে 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 গিয়ে ছড়ায় যায়। আরেকটা হচ্ছে যে অ্যাব্রেশন। অ্যাব্রেশন মানে হচ্ছে তোমার ঘষা লেগে লেগে তারা গোড়া গোড়া হয়ে যায়। তাহলে একটা হচ্ছে ডিফ্লেশন, অনেক জোরে বাতাস আসে, বাতাস হচ্ছে স্যান্ডটা নিয়ে চলে যায়। আর অ্যাব্রেশন হচ্ছে বাতাসের মধ্যে স্যান্ড থাকে, এই স্যান্ডগুলো স্যান্ডকে হিট করে তোমার ক্ষয় করে। তারপর হচ্ছে আমরা স্যান্ড ডিউন শিখছিলাম। তো স্যান্ড ডিউনের আমরা হচ্ছে এটা জানি যে রিজেস অফ উইন্ড ডিপোজিটেড স্যান্ড, বাতাস স্যান্ড ক্যারি করে। স্যান্ড ডিউনের হাইট থাকে 30 থেকে 100 মিটার। আর ওরিয়েন্টেশন ডিপেন্ড করে স্যান্ড সাপ্লাইয়ের উপর, স্পিড অ্যান্ড ডিরেকশনের উপর, আর অকারেন্স অফ ভেজিটেশন। ভেজিটেশন মানে হচ্ছে গাছপালা বা ছোট ছোট গাছগুলোকে আমরা ভেজিটেশন বলি। তো স্যান্ড সাপ্লাই এটা খুবই লজিক্যাল একটা জিনিস। যত বেশি স্যান্ড তত বড় বড় ডিউনস হচ্ছে বা তত পটেনশিয়াল ফর ফর্মিং ডিউনস। স্পিড অ্যান্ড ডিরেকশন অফকোর্স ইম্পর্টেন্ট, আমরা পরে দেখব যে ডিরেকশনের উপর ডিপেন্ড করে যে তারা ট্রান্সভার্স ডিউন হয় না লংগিটিউডাল ডিউন হয়। আর অকারেন্স অফ ভেজিটেশনটাও আমরা জানি যে যত বেশি গাছপালা থাকে শিকড়গুলো হচ্ছে মাটি শক্ত করে রাখে, তখন সেই অনুযায়ী আমাদের ডিউনের ফর্মেশনে একটা এফেক্ট পড়ে। তারপর একটা ইম্পর্টেন্ট লাইন, আনলেস দে আর স্টেবিলাইজড বাই ভেজিটেশন অর সিমেন্টেশন। যদি গাছপালা না থাকে অথবা সিমেন্টেশন যদি না থাকে, সিমেন্টেশন মানে সয়েলগুলো একসাথে একটার সাথে একটা লেগে থাকা, এই লেগে থাকার প্রপার্টি যদি না থাকে, মোস্ট স্যান্ড ডিউনস মুভ স্লোলি উইথ টাইম। স্যান্ড ডিউনস সময়ের সাথে সাথে চলে যায়। তারপর এটা হচ্ছে কয়েকটা স্যান্ড ডিউনের এক্সাম্পল। তারপর আমরা জানি স্যান্ড ডিউনের জিওমেট্রি, বাতাস যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। সো যেই জায়গা থেকে বাতাসটা আসে সেটাকে বলে আমরা উইন্ডওয়ার্ড সাইড, আর অপোজিটটাকে বলি লিওয়ার্ড সাইড। তো বাতাসটা গিয়ে বাতাসের কারণে স্যান্ড যাইতে থাকে যাইতে থাকে যাইতে থাকে, এই স্যান্ডের সাথে স্যান্ডের একটা বন্ডিং থাকে, কোহেশন বন্ডিং, সারফেস টেক্সচারের কারণে। তো এই বন্ডিংটা অনেক হাই, বাট এক সময় তাদের বন্ডিংটা আর হাই থাকে না, তখন সে আবার তোমার গড়ায় গড়ায় পড়ে যায়। সো যে সাইডটাতে পড়ে যায় সেটাকে আমরা স্লিপ ফেস বলি। আর এই অ্যাঙ্গেল যেটা ফর্মড হয় স্লিপ ফেসের সাথে হরাইজন, সেটাকে বলে অ্যাঙ্গেল অফ রিপোজ। আর টপটাকে আমরা বলি ক্রেস্ট। এটা হচ্ছে একটা স্যান্ড ডিউনের জিওমেট্রি। তারপর টাইপস অফ স্যান্ড ডিউনে 5 ধরনের আছে: বার্সান, ট্রান্সভার্স, লংগিটিউডাল, প্যারাবোলিক আর স্টার। সো বার্সান ডিউন হচ্ছে যখন বাতাস যায় তোমার স্যান্ড ডিউনের দুই দিকের বাতাসের স্পিডটা হাই, তখন সে একটা চাঁদের মতো বা ক্রিসেন্ট শেপ ফর্ম করে, এটাকে আমরা বার্সান ডিউন বলি। সো এই জায়গায় হাই, এই জায়গায় হাই, এখানে খুব স্লো, স্লো দেখে স্যান্ডগুলা উঁচা হয়ে যায়, ফাস্ট দেখে উইথ কর্নারগুলো ছড়ায় যায়। তো বাতাস যেদিকে, ডিউনটা সেদিকে পয়েন্ট করতেছে, তখন এটাকে বলি আমরা পার্সিয়ান ডিউন। এটা কখন হয়? যখন গ্রাউন্ড ইজ ভয়েড অফ ভেজিটেশন, যখন গ্রাউন্ডের মধ্যে কোনো রকম ভেজিটেশন থাকে না। তারপর জানি হচ্ছে ট্রান্সভার্স ডিউন। ট্রান্সভার্স ডিউনের মধ্যে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে বাতাস যেদিকে যায় তার পারপেন্ডিকুলারলি যখন ডিউন্সটা ফর্মড হয় সেটাকে আমরা বলি ট্রান্সভার্স ডিউন। সো ট্রান্সভার্স ডিউনস আর এ সিরিজ অফ লং ওয়েভ রিজেস দ্যাট আর প্যারালাল টু ওয়ান অ্যানাদার অ্যান্ড আর পারপেন্ডিকুলার টু দ্য প্রিভেলিং উইন্ড, সে সবসময় পারপেন্ডিকুলার। তারপর হচ্ছে যে লিওয়ার্ড ফেস অফ দ্য ডিউনস হ্যাভ এ স্টিপার স্লোপ। এই যে এটা হচ্ছে উইন্ডওয়ার্ড আর যে ডার্ক শেডটা হচ্ছে লিওয়ার্ড। তো এটা একটা স্টিপার, মানে এটা আরও বেশি খাড়া। এটা স্মুথ উইন্ডওয়ার্ড, লিওয়ার্ডটা খাড়া, মানে স্মুথলি উঠে খাড়া হয়ে নামে। তারপর হচ্ছে যে they form in areas where the prevailing winds are steady. There is an abundant supply of sand and vegetation is sparse. মানে স্যান্ড অনেক থাকবে আর ভেজিটেশন স্পার্স খুব কম থাকবে। এটা হচ্ছে আমার ট্রান্সভার্স ডিউন। লংগিটিউডাল ডিউন হচ্ছে যেদিকে বাতাস সেদিকে ডিউন। সো যেটা হয় বাতাস খুব ফাস্ট যায়, দেন বালিগুলোকে দুই সাইডে উঠায় দেয়। এটা আমরা হাত দিয়েও যদি বালি এরকম করে ধাক্কা দিই দুই সাইডে উঠে যাবে, এইভাবে চিন্তা করতে পারি। তো এখানে যেটা হচ্ছে যে they form in areas where there is moderate supply of sand and they vary in height and width. Sand high না low না, moderate, and তাদের height আর width অনেক ভ্যারি হয়। তারপর স্টার ডিউনস আমি বলেছিলাম যে উপর থেকে স্টারের মতো দেখতে, বাতাস সব দিক থেকে আসবে একদিকে না, তখন শিফটিং অফ উইন্ড প্যাটার্নের কারণে একটা স্টার শেপ হয়ে যায়। অ্যান্ড লাস্টলি প্যারাবোলিক। তো প্যারাবোলিক হচ্ছে বার্সানের মতোই, বাট বার্সানে কি হয়, বাতাসগুলো স্যান্ড ডিউনকে নিয়ে যায়, কিছুগুলো হাই স্পিডে নেয়, কিছুগুলো মাঝখানে একটা লো স্পিডে নেয়। কিন্তু এখানে যেটা হয়, চিন্তা করে একটা বালির একটা স্তূপ জোরে ফু দিছি,
জোরে যদি আমি ফু দিই বা বাতাস দিই তখন কি হবে, এরকম করে একটা ভয়েড হয়ে যাবে, জোরে বাতাস দিলে একটা ভয়েড হয়ে যাবে, তখন এখানটা ফাঁকা হয়ে যাবে। আর ওই জায়গাগুলোতে দেখো টিউনের বাতাস বালিগুলো মুভ করে নাই, শুধু মাঝখান থেকে বালিটা মুভ করলো, কারণ ওখানে গাছপালা আছে। তো ভেজিটেশনের কারণে স্যান্ডগুলো স্টাক, সে বেশি মুভ করবে না এই দুই সাইডে, বাট মাঝখানে তোমার কোনো ভেজিটেশন নাই। সো যখন দুই দিকে ভেজিটেশন থাকে বা ভেজিটেশনগুলো দূরে দূরে থাকে অ্যান্ড বাতাস আসে, তখন ভেজিটেশনের দিকগুলো তোমার চাদরের, মনে করো ডিউন একটা চাদর, চাদরের দুইটা এন্ড ক্লিপ মারা হয়ে গেছে, তো যে দিক থেকে বাতাস দেবে তার অপোজিট দিকে তো চাদরটা ছড়াই যাবে। এই ডিউনগুলো এভাবে ফর্ম হয়। তো এখানে উইন্ড যেদিকে তার অপোজিট দিকে টিপ, উইন্ড হচ্ছে আমার রাইট টু লেফট, আর এই টিপসগুলো হচ্ছে লেফট টু রাইট, যেটা অপোজিট টু বার্সান। বার্সানে ছিল কি, যেদিকে উইন্ড সেদিকে টিপ, কোনো ভেজিটেশন নাই। আর প্যারাবোলিকে উইন্ড যেদিকে, টিপসগুলো অপোজিটে, মাঝখানে মাঝখানে আমাদের হচ্ছে স্যান্ডের ডিসলোকেশন হয়ে যায়, সেটাকে বলা হয় ব্লো আউট। আর স্লিপ ফেজ অফকোর্স অপোজিট টু দ্য উইন্ডওয়ার্ড ডিরেকশন। তো ডিউনসের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? স্যার এখানে আমি হচ্ছে লিনিয়ার লিখছি, প্যারাবোলিক লিখছি, বার্সিয়ান লিখছি, স্টার লিখছি, আর হচ্ছে রিভার্সিং স্যান্ডস ডিউনস। মানে কোনো প্রবলেম হবে? নাম তো আপনি অন্যরকম করে দিছেন। নাম আমি স্লাইড থেকে দিলাম, সো অফকোর্স স্লাইডেরগুলো দিতে হবে। আই থিঙ্ক তুমি হচ্ছে এটার জাস্ট রেকর্ডিং থেকে এই নামগুলো একবার স্ক্রিনশট নিয়ে জাস্ট চেঞ্জ করে ফেলো, টপিক তো সেমই, ডায়াগ্রাম তো আমি দেখাই দিয়েছিলাম ক্লাসে। ওকে, আবার লিখতে হবে? আনফর্চুনেটলি। আচ্ছা ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে যে আপনাকে লোয়েস্ট আমি ডিপোজিট। বলছিলাম স্যার দেওয়ার জন্য কোনটা? স্লাইডগুলো? এটার। না হ্যাঁ। সম্ভব না, এটা ক্লাসে নোট করতে হবে, পরে দিব আমি। এখন রেকর্ডিংয়ে তো অবশ্যই তোমরা স্ক্রিনশট পেয়ে যাবে, সো কিছু করার নেই আমার। যাই হোক, কপালে যা থাকবে তাই হবে। তারপর হচ্ছে লোয়েস্ট ডিপোজিট। এই লোয়েস্ট ডিপোজিটটা আজকে আমি দেখাবো। এটা অনেকে লিজ বলে, অনেকে লোয়েস্ট বলে, আমি এখনো ঠিক মতো শিখে নিয়েছি, আমি লোয়েস্টই বলবো এটাকে। তো লোয়েস্ট ডিপোজিট জিনিসটা কি? এই ডায়াগ্রামগুলো দেখে কি মনে হয়, অনেকগুলো মাটি অ্যান্ড উপরে গাছ, অনেকগুলো মাটি উপরে গাছ, অনেকগুলো মাটি আর গাছ। তো লোয়েস্ট ডিপোজিটে যেটা হয়, এটা হচ্ছে যে ক্লাস্টিক প্রিডমিনেন্টলি সিল্ট সাইজড সেডিমেন্ট ডিপোজিট হুইচ ইজ ফর্মড বাই অ্যাকুমুলেশন অফ উইন্ড ব্লোন ডাস্ট। বাতাসের কারণে যে ধুলাগুলা উড়ে, ধুলাগুলা জমে জমে একটা সেডিমেন্ট ফর্ম করে। বাতাস, উইন্ড ক্যান ক্যারি সিল্ট ফর হান্ড্রেডস অফ কিলোমিটার। ধূলিঝড় হয় বা অনেক বাতাস আসে, বাতাস তোমার মাটি ক্যারি করতে 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 একটা জায়গায় একদম স্ট্রংলি জমা দিয়ে দেয়, অ্যাকুমুলেশন অফ উইন্ড ব্লোন ডাস্ট। তখন এগুলা লোয়েস্ট ডিপোজিট হিসেবে বলি। লোয়েস্ট গ্রেনস আর অ্যাঙ্গুলার উইথ লিটল পলিশিং অর রাউন্ডিং। অ্যাঙ্গুলার মানে কি, কাটা কাটা, অ্যান্ড লিটল পলিশিং মানে কি স্মুথ না, রাফ। তো অবভিয়াসলি রাফ গ্রেইনগুলো কি সবসময় একসাথে ফ্রিকশনের কারণে লেগে থাকবে না, স্মুথ হলে পিছলাই পড়ে যাবে। যেহেতু সে অ্যাঙ্গুলার, সে কারণে তাদের ইন্টারনাল অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন বলবো না, ফ্রিকশনের কারণে তারা লকড থাকে, ইন্টারলকড থাকে। আর তারা কী দিয়ে বানানো? স্কোয়ার্টজ, ফেলসপার, মাইকা অ্যান্ড আদার মিনারেল, বিভিন্ন মিনারেল যেরকম কোয়ার্টজ, ফেলসপার আর মাইকা। লোয়েস্ট ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ এ রিচ ডাস্ট লাইক সয়েল। এটা সয়েল কিন্তু ধুলার মতো, ধুলার যেরকম একটা আলাদা টেক্সচার থাকে, এই লোয়েস্টটাকে ওরকম একটা টেক্সচার থাকে। লোয়েস্ট ডিপোজিটস আর লাইকলি টু সেটেল অন ওয়েটিং অর আন্ডার কনস্ট্রাকশন লোড। তো সে কখন সেটেলড হবে? বালি তো বাতাসে 100 কিলোমিটার ধরে উঠতেছে, আরও 100 কিলোমিটার উড়ুক, বাট যদি একটা এনভায়রনমেন্ট ভিজা থাকে বা এখানে যদি তোমার কোনো লোড থাকে এনভায়রনমেন্টে, তখন তার আস্তে আস্তে ডিপোজিটেড হয়ে যায়। তারপর অলদো লোয়েস্ট ডিপোজিটস আর পোরাস অ্যান্ড ফ্রাইবল, দে মে গেট সিমেন্টেড উইথ টাইম অ্যান্ড ফর্ম ভার্টিক্যাল সারফেস। হ্যাঁ, এটা কিন্তু বালি, সো বালির উপরে বালি তো পোরাস থাকবে, তাই না? কারণ আমি যদি বালি দিয়ে একটা স্যান্ড ক্যাসেল বানাই, সেটা তো সারাদিন ফিক্সড থাকবে, ব্যাপারটা এরকম না। কিন্তু ওভার টাইম তারা হচ্ছে কনসলিডেশনের কারণে, নিজের ওয়েটের কারণে জমতে জমতে দে গেট সিমেন্টেড, তারপর তারা ভার্টিক্যাল সারফেস ফর্ম করে। যেমন এখানে শক্ত, যদিও এগুলো এককালে বালি ছিল, বাট এগুলো জমতে জমতে চাপ পড়তে 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 একটা স্ট্রাকচার বানায় ফেলছে। Lowest deposits are generally coarsest and thickest close to their source, and they decrease in thickness while increasing their distance from the source. স্বাভাবিক। থিকেস্ট গুলা সোর্সের মধ্যে, সোর্সের কাছে থিকেস্ট গুলো থাকে। অ্যাজ দে আর হেভি, তারা বেশি দূর চাইতে পারে না।
and they decrease in thickness and grain size with increasing distance from their source. সোর্স থেকে যত বেশি ডিস্টেন্স বাড়তে থাকে তত পাতলাগুলা পাওয়া যায়, কারণ স্বাভাবিক যখন আমি বালি উড়াই নিয়ে যাই যেগুলা পাতলা সেগুলো বেশি দূরে যাবে, আর যেগুলা হেভি সেগুলা কাছে থাকবে। এই লাইনটা রেড কালার করে না, কারণ লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর লোয়েস ইজ নট স্ট্র্যাটিফাইড, মিনিং it lacks distinctive layers. Instead, there are massive accumulation of silt. Loess is not stratified. Stratified মানে কি কোনো distinctive layer নাই। এর আগের স্লাইডে আমরা দেখি কোনো কি লেয়ার আছে নাকি পুরোটা একরকম, পুরোটা একরকম, পুরোটা একরকম, এরকম কিন্তু কোনো লেয়ার করা হয় নাই বা কোনো লেয়ার নাই, কারণ এটা একটা অ্যাকুমুলেশন, এক গাঁটটি ধুলো এসে জমে গেছে সোজা বাংলায়। আর এগুলোর রেঞ্জ হচ্ছে 1.5 থেকে 300 মিটার থিক। অ্যান্ড যেহেতু আমরা মাটি যখন উর্বর করি তখন আমরা কি করি, মাটি জাস্ট নাড়াই না, উপরটা নিচে নিয়ে নিচেরটা উপর নিয়ে যখন চাষ করা হয় হাল চাষ। সো যেহেতু বাতাসের কারণে মাটির উলটপালট হচ্ছে, দে প্রোভাইড ভেরি ফার্টাইল সয়েল ফর এগ্রিকালচার অ্যান্ড ফার্মল্যান্ড। ঠিক আছে, তাহলে উইন্ড ইরোশনের দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ডিউন আর একটা হচ্ছে লোয়েস্ট ডিপোজিট। তারপর হচ্ছে যে গ্লেশিয়ার ইরোশন। তো গ্লেশিয়ার ইরোশন জিনিসটা কি? গ্লেশিয়ার কি? হিউজ ম্যাসিভ আইস মুভিং স্লোলি ওভার ল্যান্ড, বরফ অনেক স্লোলি ল্যান্ডের উপর দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ এ গ্লেশিয়ার। Glaciers are formed from compacted snow in an area where snow accumulation exceeds melting. যতটুকু গলে তার চেয়ে বেশি যদি স্নো জমে তাহলে কি হবে? নেট রেজাল্ট কি? স্নো জমতে থাকবে, জমতে জমতে গ্লেশিয়ার ফর্ম হয়। Velocity of a glacier movement vary from few centimeter to 20 meters a day. সে হয় প্রত্যেক দিনে 1-2 সেন্টিমিটার যাবে অথবা 20 মিটারও যাইতে পারে। Glacier movement erodes the earth's top surface and transports rock fragments or soils. গ্লেশিয়ারের মুভমেন্টের কারণে আর্থের টপ সারফেস বা হচ্ছে যত পাথর আছে সেগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। এগুলো হচ্ছে কিছু গ্লেশিয়ারের এক্সাম্পল। যদিও গ্লেশিয়ার এক্সাম্পল এটা দেওয়াটা উচিত হয় নাই, ইভেন ইফ দেয়ার গ্লেশিয়ার্স, আমরা গ্লেশিয়ার্স বলতে বুঝবো যে পাহাড়ের উপর যে বরফগুলো জমে থাকে, কারণ অ্যাট দি এন্ড ওইগুলাই কিন্তু ইরোশনের জন্য রেসপন্সিবল, এইগুলো কিন্তু খুব একটা রেসপন্সিবল না, আনলেস সেটা একটা পাহাড়ের উপর একটা লেয়ার। ওকে, বাট হ্যাঁ সবই গ্লেশিয়ার। তারপর টাইপস অফ গ্লেশিয়ার। গ্লেশিয়ার টাইপের মধ্যে আমাদের আছে কন্টিনেন্টাল গ্লেশিয়ার, যেগুলো হচ্ছে যে 99% অফ দ্য গ্লেশিয়াল আইস পোলার রিজিয়নে থাকে। আর ভ্যালি গ্লেশিয়ার বা মাউন্টেন গ্লেশিয়ার হচ্ছে যেগুলো বিভিন্ন রকম পাহাড়ের মধ্যে হয় অ্যান্ড ভ্যালি নিচে নামে। অস্ট্রেলিয়ার মধ্যে সব জায়গায় আছে, আমরা তো হিমালয় তো চিনি। তো গ্লেশিয়ার ইরোশনটা কি হয়? দে আর সো পাওয়ারফুল দ্যাট দে ক্যান কার্ভ ভ্যালি অ্যান্ড ক্রিয়েট নিউ ল্যান্ডফর্ম। বরফ হচ্ছে পিছলাই পিছলাই পড়ে 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 একেবারে মাটি কেটে ফেলতে পারে, কেটে এরকম একটা স্ট্রাকচার বানাতে পারে, মাটি কেটে 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 স্ট্রাকচার বানায় ফেলছে। দেয়ার থিক বডিজ অফ আইস, এগুলো আইস এক্সার্টিং এক্সট্রিম অ্যামাউন্ট অফ প্রেশার। ওকে, এটা হচ্ছে গ্লেশিয়ার ইরোশন। তারপর সি ইরোশন। সি ইরোশনটা আমরা সবাই জানি, সি এর কারণে সি এর ওয়েভ থাকে, ওয়েভের একটা ক্রাশিং পাওয়ার থাকে, পানির একটা ফ্লো থাকে, পানির মধ্যে মিনারেলস থাকে, এই মিনারেলসগুলো বা এইগুলো আস্তে আস্তে ক্ষয় করে 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 বিভিন্ন রকম ল্যান্ডফর্মের ভিতরে উইকনেস ক্রিয়েট করে, দেন ডিসইন্টিগ্রেট করে, তখন আমরা হচ্ছে সি ইরোশনটা দেখতে পারি। সি এর কারণে ডিসপ্লেসমেন্ট অফ ল্যান্ড। আচ্ছা, তারপর এখানে গ্লেশিয়ার ইরোশনের পরে মেথড অফ গ্লেশিয়ার ইরোশনটা আসার কথা ছিল, তারপর সি ইরোশন। মেথডটা বলে ফেলি। মেথড হচ্ছে যে প্লাকিং, অ্যাব্রাশন, ফ্রিজ থ। প্লাকিংটা কি? প্লাকিং ইজ ওয়েন মেল্ট ওয়াটার ফ্রম এ গ্লেশিয়ার ফ্রিজেস ইন জয়েন্টস। আচ্ছা, ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, আমি একটু ইজি ওয়ার্ডে বলি। ধরি আমি হচ্ছে এখানে একটা স্ট্রাকচার আছে, তো এই স্ট্রাকচারের মধ্যে যদি একটা বরফ আটকায় যায়, দেন বরফটা যদি পিছলায় পড়ে যায় তাহলে কি সেই স্ট্রাকচারটাকে ভেঙে চলে যেতে পারে না? দ্যাট ইজ প্লাকিং। আমি একটা ক্যাসেল বানাইলাম বা আমি একটা ছোট একটা স্ট্যাচু বানাইলাম 1 ফিটের, বাট দেন এখানে আমি হচ্ছে 1 বালতি পানির ঢেলে বরফ বানাইলাম 1 বালতি, তখন যদি আমি বরফটা সরাই ফেলি সে স্ট্যাচুটা ভেঙে নিয়ে যেতে পারে, দ্যাট ইজ প্লাকিং। বরফ জমে একটা পাথরকে বা একটা স্ট্রাকচারকে ভেঙে নিয়ে যায়, প্লাকিং। যেরকম আমরা ফুল ছিঁড়ে নিয়ে যাই, দ্যাটস প্লাকিং। সো বরফ দিয়ে নিয়ে যাওয়া যায়। তারপর অ্যাব্রেশন। অ্যাব্রেশন মানে হচ্ছে স্ক্র্যাচ।
গ্লেশিয়ারের সারফেস অবভিয়াসলি স্মুথ না, অ্যাঙ্গুলার। সো অ্যাঙ্গুলার সারফেস থাকলে তারা আস্তে আস্তে মাটিকে ক্ষয় করে ফেলে, করতে 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 তারা অনেক স্ক্র্যাচ করে করে তারা এক ধরনের ইরোশন করে। দ্যাট ইজ অ্যাব্রেশন। অ্যান্ড লাস্ট ফ্রিজ থ। ফ্রিজ থ মানে হচ্ছে যখন পানিটা হচ্ছে পাথর বা মাটির ক্র্যাকে ঢুকে যায়, দেন বরফ হয়ে যায়। তো বরফ হলে কি, আইসের ভলিউম গ্রেটার দেন দ্য ভলিউম অফ ওয়াটার, তাহলে হবে দ্য নাইট দ্য ওয়াটার ফ্রিজেস, অ্যান্ড ফ্রিজের পর ক্র্যাকগুলো বড় হয়ে যায়, দেন আস্তে আস্তে রকটা ভেঙে যায়। এটা হচ্ছে ফ্রিজ থ। তারপর যে সি ইরোশন যেটা আমরা দেখলাম ডায়াগ্রাম, অ্যান্ড সি ইরোশনের মধ্যে আমাদের হচ্ছে যে সি ইরোশন কেন হয়, ওয়েভ পাওয়ার যেটা বলছিলাম, ওয়েভের কারণে। তারপর সল্ট অ্যান্ড আদার কেমিক্যাল থাকলে, সল্ট রক্স তো মিনারেলস দিয়ে বানানো, মিনারেলসের মধ্যে অনেক এলিমেন্ট থাকে, তো সল্টগুলো হচ্ছে এলিমেন্টগুলোকে সাথে রিয়াকশন করে এলিমেন্টগুলোকে ভেঙে ফেলে। এগেন এরোডেড পার্টিকেল মে বি ক্যারিড অ্যাওয়ে অ্যান্ড ডিপোজিট ইন আন্দার এরিয়া। এটাও হয় যে পার্টিকেল যেগুলো ভেঙে গেছে সেগুলো ক্যারি হয়ে আরেক জায়গায় ডিপোজিট হচ্ছে। তো সি ইরোশনের এই দুটো এক্সাম্পল আমাদের ভালো, যে আমরা যখন বীজ আঁকি, ছোটোবেলায় বীজ আঁকতাম, আমরা সবসময় এরকম করে আঁকতাম ঢেউ ঢেউ, কারণ সি এর মুভমেন্টের কারণে একদিকে জমে একদিক থেকে ভাঙে, যে জায়গায় ভাঙে সেটাকে আমরা বলি ডিপোজিশন, সরি এরোশন। এই কোনাগুলো আস্তে আস্তে ভাঙতে থাকে, ভেঙে ভেঙে যে জায়গায় জমে সেটাকে আমরা বলি ডিপোজিশন। তো এই ডায়াগ্রাম থেকে আমাদের জন্য এরোশন আর এই ডিপোজিশনটা ইম্পর্টেন্ট। অ্যান্ড ল্যাটারাল ড্রিফট কি, এই যে সয়েলটা ভেঙে 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 এদিকে যাচ্ছে, ভেঙে 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 এদিকে যাচ্ছে, এইটাকে আমরা ল্যাটারাল ড্রিফট বলি। তারপর একটা এরোশনের মধ্যে আমরা দুই ধরনের স্ট্রাকচার দেখি, একটা দরজার মতো দেখি আর র্যান্ডম পিলার দেখি। এই র্যান্ডম পিলারগুলোকে বলা হয় স্ট্যাক, দরজার মতোগুলোকে বলা হয় আর্ক। আরেকটা হচ্ছে যে নচ, এই যে কর্নারগুলোকে আমরা নচ বলি। আর মাঝে মাঝে গুহা ফর্মড হয় যেটাকে আমরা কেভ বলি। তো এটা আমাদের সিরেশন। সিরেশনের মেথডগুলো কি, হাইড্রোলিক অ্যাকশন, স্বাভাবিক, পানি একদম জোরে জোরে গিয়ে পানির এনার্জি দিয়ে রক্স ভেঙে যায়, হাইড্রোলিক। অ্যাব্রেশন হচ্ছে কি, কনস্ট্যান্ট রাবিং, ওই আগের মতোই ঘষা লাগে। কখন হয়, স্যান্ডি সি ওয়াটার, সি ওয়াটারে যখন স্যান্ড থাকে, এই স্যান্ডগুলো যখন রককে হিট করে তখন কি হয়, এটা একটা বড় লিকুইড সিরিজ কাগজের মতো হয়ে যায়, স্যান্ড পেপারের মতো। তো সিরিজ কাগজ দিয়ে যদি আমি পাথর ঘষতে থাকি, পাথর গুঁড়া হয়ে যাবে, এটাই অ্যাব্রেশন। আর করোশন কি, কেমিক্যাল রিয়াকশন, যখন সলভেন্ট অ্যাকশন বা সি ওয়াটারের কেমিক্যালগুলো হচ্ছে আস্তে আস্তে মিনারেল খেয়ে ফেলে, দ্যাটস করোশন। সো এইভাবে সি ইরোশন হয়। এখন সি ইরোশন এফেক্ট করে এরকম কিছু ফ্যাক্টর আছে। একটা হচ্ছে ওয়েদারিং, ফ্রিজ থ, যেটা আমি বললাম, পানি বরফ হয়ে গেলে বরফ এক্সপ্যান্ড করে, পানিগুলা পাথরের ফাঁকে ফাঁকে থাকে, পাথর ভেঙে যায়, এটার কারণে সি ইরোশন হতে পারে। হিউম্যান অ্যাক্টিভিটি তো অবভিয়াসলি, হিউম্যান যেভাবে ড্রেজিং করে, ড্রেজিং মানে হচ্ছে তোমার নদী ডিপ করে আরও, তারপর হচ্ছে যে আমরা যত কাজ করি, আমরা হচ্ছে ফাউন্ডেশন দিই, কোস্টাল স্ট্রাকচার বানাই, এগুলো সি ইরোশন এফেক্ট করে। স্ট্রেংথ অফ কোস্টাল রক অবভিয়াসলি, উইকার দ্য কোস্টাল রক মোর উইল বি দ্য ইরোশন। একটা কোস্টাল রক যত উইক তত ইরোশন বেশি হবে। তারপর হার্ড রকগুলো হচ্ছে রেজিস্ট্যান্ট, হার্ড রকগুলো কখনো ভাঙবে না। সফট রক যেমন লাইমস্টোন, লাইমস্টোন তো ক্যালসিয়াম কার্বনেট, খুবই সফট অ্যান্ড খুবই রিয়াক্টিভ, ক্লোরিন থাকলেই সাবস্টিটিউশন রিয়াকশন হয়ে যায়। সো এগুলো যখন থাকে তখন হচ্ছে কোস্টাল রকসের স্ট্রেংথ এটার উপর ডিপেন্ড করতেছে। কোস্টাল রকগুলো যত স্ট্রং তত কম ইরোশন, যত উইক তত বেশি ইরোশন। তারপর হচ্ছে উইন্ড, উইন্ড হচ্ছে আমার ঢেউর উপর, উইন্ডের সাথে ঢেউর সম্পর্ক আছে, উইন্ড যত বেশি তত ঢেউ। ওয়েভ, ওয়েভের স্ট্রেংথ ইজ কন্ট্রোলড বাই ইটস ফেচ অ্যান্ড দ্য উইন্ড স্পিড। তারপর বাথিমেট্রি, বাথিমেট্রি বা বেথিমেট্রি জিনিসটা কি, সেটা হচ্ছে যে ওয়েভ যখন কোস্টলাইনে যায় তার এনার্জি হারায় যায়। এটা যখন তোমরা ডাব্লিউতে হাইড্রোলিক জাম্প পড়বা তখন দেখবা যে পানির হাই ফ্লো থেকে যখন একটা ব্যারিয়ারে যায় তখন তার এনার্জি নষ্ট হয় বা এনার্জি চলে যায় হাইড্রোলিক জাম্পের কারণে। সো ওয়েভ যখন কোস্টলাইনে আসে বা নদীর তীরে আসে বা সাগরের তীরে আসে তখন তার এনার্জি চলে যায়। তো এটা কখন স্যার হয়, আপনার কথা হচ্ছে কেটে আসতেছে। বাকিরাও কি কেটে শুনতেছো? সমস্যা নেই, আমি রেকর্ডিং দিয়ে দেবো, যতটুকু শুনতে পারো আর কি। ওকে, তো this means that the bathymetry বা underwater elevation of the ocean also impacts the strength of wave. আমাদের সাগরের নিচের যে মাটিটা সেটা তো একদম প্লেন না, নিশ্চয়ই উঁচা নিচা আছে। তো উঁচা নিচা থাকলে পানিও উঁচা নিচা হবে। তাহলে এই যে ওয়েভ যখন কোস্ট লাইনে আসে তার নিচের সারফেসটা কীরকম বা বেথিমেট্রিটা কীরকম, সেটার উপর ডিপেন্ড করতেছে কতটুকু উঁচাই ওয়েভটা উঠে হিট করবে বা কতটুকু নিচু হয়ে ওয়েভটা হিট করবে।
অ্যান্ড ওয়েভ কীভাবে কোস্টাল এরিয়াটা হিট করে সেটার উপরে ডিপেন্ড করতেছে আমার হচ্ছে ইরোশন। তারপর ল্যান্ডফর্ম, স্ট্রেট ফরওয়ার্ড ল্যান্ডফর্মের উপর যখন ভার্টিক্যাল ক্লিফ থাকে, তো ক্লিফ থাকলে হচ্ছে ওয়েভের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, ওয়েভ ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে আমার ইরোশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। লাস্ট বাট নট লিস্ট, ডিপ অ্যাঙ্গেল। তো ডিপ অ্যাঙ্গেল জিনিসটা কি? বেডস দ্যাট ডিপ সিওয়ার্ড প্রডিউস জেন্টলার ক্লিফ বাট আর লেস স্টেবল। তার মানে যেই সিওয়েডগুলো সিয়ের দিকে, সিওয়ার্ড দিকে খুব জেন্টেলভাবে থাকে বা খুব স্টিপভাবে থাকে, একদম রাফ না, মানে একদম খাড়া খাড়া না, স্মুথলি যখন মিশে যাচ্ছে তখন কি হচ্ছে, সেটা হচ্ছে আমার ইরোশনটাকে এফেক্ট করতেছে। এই ডিপ অ্যাঙ্গেলটা যদি একেবারে স্ট্রেট থাকে, স্ট্রেট খাম্বার মতো একটা ক্লিফ থাকে, এটার যেরকম এফেক্ট, আর একটা স্মুথ ক্লিফ যখন থাকে যে সি ওয়ার্ডের দিকে খুব জেন্টলি যাচ্ছে, সেটার এফেক্টটা ডিফারেন্ট। তারপর হচ্ছে রিভার এরোশন। রিভার এরোশনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। রিভার এরোশনের মধ্যে কী কী থাকতেছে আমাদের? রিভার এরোশন ইজ দ্য প্রসেস দ্যাট ওয়ার্স ওয়ে দ্য রিভার বেড। এই যে রিভার বেডকে ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে, এটাই রিভার এরোশন। পদ্মা রিভার এরোশন, এটা হচ্ছে আমি আমার একটা রিসার্চ পেপারে এই ডায়াগ্রামটা ইউজ করেছিলাম, তো এটার লিঙ্কটা আমি দিয়ে দিব। তো এখানে হচ্ছে দেখলাম যে রিভারটা একসময় যেরকম ছিল 1988-এ, 1980 ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, দেন এখান থেকে ফ্লোটা বেড়ে গেছে অ্যান্ড এই জায়গার ফ্লোটা কমে গেছে। সো 2018-তে এই জায়গার চুপ ছোট হয়ে গেছে, বাট পানিটা এই জায়গাতে চলে আসছে, তাহলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এই যেটা একটা রিভার ইরোশনের ক্লিয়ার এক্সাম্পল। তো রিভার ইরোশন কী কী কারণে হয়? দুই ধরনের, অ্যাব্রাশন আগের মতোই, ঘষা লাগে, ফ্রিকশন, আর ডিসোলিউশন, ওই যে কেমিক্যাল রিয়াকশনটা, ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, H2O মিলে ক্যালসিয়াম বাইকার্বনেট ফর্ম করে। আর এই ক্যালসিয়াম বাইকার্বনেট হচ্ছে সলিউবল, সো সে হচ্ছে পানির সাথে সাথে মিক্সড হয়ে চলে যায়। এই যে ক্যালসিয়াম কার্বনেট জিনিসটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, ডিসোলিউশন। তো রিভার ইরোশন প্রিভেন্ট করার কয়েকটা ওয়ে আছে। এই জিনিসটা হচ্ছে আমার রিসার্চ পেপার থেকে আমি নিয়ে আসছি। একটা হচ্ছে ভেটিভার, এটা হচ্ছে ন্যাচারাল মেথড। এই ভেটিভার গাছগুলোর শিকড় অনেক বড়, সো এই শিকড়গুলো থাকলে মাটি শক্ত করে লেগে থাকে, মাটির মধ্যে একটা এক্সট্রা প্রেশার পড়ে। নিশ্চিতভাবে চিন্তা করো যে তোমরা যখন চালের ড্রাম যদি বাসায় থাকে কখনো, যদি হাত ভিতরে দিয়ে দাও তাহলে কি হয়? হাতটা বের করে কষ্ট হয়, কারণ চালগুলা একজনের সাথে একজনের মধ্যে একটা ফ্রিকশন কাজ করে, তারা প্যাকড হয়ে যায়। ভেটিভারের রুটগুলা মাটিকে এইভাবে প্যাক করে ফেলে। তারপর হচ্ছে জিও ব্যাগ, এটা হচ্ছে লাইক একটা ইজি সলিউশন, যে রিভারের পাশে পাশে জিও ব্যাগ দিয়ে দিতে হয়। তো এই জিও ব্যাগগুলো যদি দিয়ে দেয় তাহলে হচ্ছে পানির এফেক্টটা বা পানি যে জাম্পগুলো করে, সে জিও ব্যাগটাই এনার্জিটা অ্যাবজর্ব করে ফেলে, প্লাস মাটি হচ্ছে জিও ব্যাগের ভিতর দিয়ে পেনিট্রেট করে চলে যেতে পারে না, তাহলে রিভারটা ইনট্যাক্ট থাকে। তারপর আরেকটা হচ্ছে যে টিম্বার, এই যে রিটেনিং ওয়াল, এই টিম্বার দিয়ে হচ্ছে ওয়ালের মতো বানায় দেয়, তাহলে কি হবে? পানিটা আর মাটির সাথে কন্ট্যাক্টে থাকবে না, মাটিটাকে ভেঙে নিয়ে আসবে না। এটাও একটা ন্যাচারাল প্রসেস। আবার মাঝে মাঝে এই যে টিম্বার তো একটা গাছ, সরি উডেন একটা স্ট্রাকচার, তো এটার আশেপাশে যখন ভেজিটেশন বা গাছপালা দেওয়া থাকে, শিকড় তো ছড়াইতে ছড়াইতে টিম্বারের মধ্যে চলে যায়। তো যখন টিম্বারের মধ্যে চলে যায় তাহলে টিম্বারটাকে আরও ধরে রাখবে মাটির সাথে, ধরে টিম্বার তো এমনিতেই ওয়াটারের প্রেশারের কারণে, হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণে এই রিভার ব্যাংকের সাথে লেগে আছে, তাছাড়া গাছগুলোর রুটগুলো হচ্ছে ধরে রাখতেছে, সব মিলে এটা খুবই একটা স্টেবল সলিউশন। আর একটা হচ্ছে রিইনফোর্সড আর্থ ব্রিক, এক্সপেন্সিভ, এই স্যান্ড ফ্রি কনক্রিট অ্যান্ড লো অ্যালকালি সিমেন্ট দিয়ে এরকম সুন্দর সুন্দর ব্রিক বানানো যায়। এগুলোর ওয়াটার পারমেবিলিটি ভালো, সো পানি আসলে পানি বের হয়ে যায়, কিন্তু মাটি যাইতে দেয় না। সো একটা এক্সপেন্সিভ সলিউশন বাট খুব সুন্দর একটা এস্থেটিক সলিউশন। ওকে, সো আমাদের ইরেশন হচ্ছে এই পর্যন্তই আছে। এখন এই ইরেশন নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে, নাকি রেকর্ডিংটা দিয়ে দেওয়ার পর রেকর্ডিং দেখে কোয়েশ্চেন আসবে? স্যার এখন কোনো কোয়েশ্চেন নাই। কোনো কোয়েশ্চেন নাই?